নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি সাংবাদিক হিসেবে এবং কিভাবে আমি সারা জীবন সংবাদকে দেখে এসেছি এবং মূল্যায়ন করে এসেছি সে সম্পর্কে দু চারটে কথা বলবো বাংলাদেশের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে সাংবাদিকতায় আপনার আদর্শকে, আমি তাহলে একজনের নাম বলবো, তিনি হলেন হ্যারিসন সলসবেরি। হ্যারিসন সলসবেরির নাম আপনাদের মধ্যে অনেকে শুনে থাকতে পারেন, আবার অনেকে হয়তো শোনেননি, কেননা অনেক পুরনো দিনের সাংবাদিক তো। তিনি ওয়াশিংটন পোস্টে কাজ করতেন। ডাকাবুকো সাংবাদিক হিসেবে যা বোঝায় তিনি তাই ছিলেন। আমেরিকা ভিয়েতনামে যুদ্ধ শুরু করার পরে জনসন প্রশাসন, সিআইএ, এফবিআই এরা দীর্ঘদিন ধরে তাদের দেশের অন্দরে মার্কিন জনতাকে বুঝিয়ে আসছিল যে আমরা যুদ্ধ জিতছি এই নমপেনের পতন হলো বলে। অথচ ধীরে ধীরে দেখা গেল যে সত্যিই যদি আমেরিকা জিতবে তাহলে এটা এত প্রলম্বিত হচ্ছে কেন? এই প্রশ্নটা বহু মার্কিনের মধ্যেই এসেছিল, সাংবাদিকদের মধ্যেও এসেছিল। তারা যখন দেখলেন যে প্রশাসন একরকম কথা বলছে আর বাস্তবে দেখা যাচ্ছে প্লেন বোঝাই করে মার্কিন ফৌজদের বডি ব্যাগ, মৃতদেহ দেশে ফিরছে, তখন তারা ঠিক অঙ্ক মেলাতে পারছিলেন না। এমন সময় হ্যারিসন সলসবেরি তিনি ঠিক করলেন ভিয়েতনাম যাবেন সশরীরে, এবং শুধু গেলেন তাই নয়, গিয়ে তিনি এনিমি লাইন্সের ওপারে গিয়ে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে যা ঘটছে সেটাই ডেসপ্যাচের আকারে লিখতে শুরু করলেন। মার্কিন প্রশাসন ভিয়েতনাম যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে এতদিন ধরে যেসব কথা খাইয়ে আসছিল, সলসবেরির রিপোর্ট তা একেবারে নস্যাৎ করে দেয়। তিনি বলেন যে আমেরিকা তো জিতছে নাই, যেভাবে আমেরিকা মার খাচ্ছে এই ছোট্ট একটা দেশের কাছে, সেটা অত্যন্ত লজ্জাজনক। এবং তার অগুন্তি দৃষ্টান্ত তিনি একের পর এক ডেসপ্যাচে তুলে ধরেন। আমেরিকান জনমত যে ভিয়েতনাম বিরোধী, যুদ্ধ বিরোধী হয়ে গেল, তার পিছনে এই সাংবাদিকের অবদান ইতিহাস স্মরণ করবে। ওয়াশিংটন পোস্টে তার খবর বেরোনোর পরপরই মার্কিন জনতা বুঝতে পারে যে তাদেরকে প্রশাসন মস্ত টুপি দিয়ে এতদিন ভুল পথে চালিত করেছিল, এবং রাতারাতি তিনি হিরো হয়ে ওঠেন। স্বদেশে ফেরার পর তার পুলিৎজার প্রাইজ পাওয়ার কথা ছিল, এবং সে বছর পুলিৎজারের যারা নমিনি ছিলেন তার মধ্যে 1 নম্বর নাম ছিল হ্যারিসন সলসবেরির। কিন্তু পুলিৎজার কমিটি শেষ পর্যন্ত যখন বিচার করতে বসলেন, তাকে পুরস্কারটি দেওয়ার সিদ্ধান্ত নিলেন না। কেন নিলেন না জানেন? পুলিৎজার কমিটি বলল যে হ্যারিসন সলসবেরি যে কাজ করেছেন তা নিয়ে আমাদের কিছু বলার নেই, কেননা আমাদের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা একেবারে সংবিধান দ্বারা স্বীকৃত এবং রক্ষিত। কিন্তু তিনি যে কাজটা করেছেন সেটা দেশ বিরোধী।
অতএব এই পুরস্কার তাকে আমরা দিতে পারছি না। এবার যদি আপনারা ঘড়ির কাঁটাটাকে 2024-এ নিয়ে আসেন, 1967, 68, 69 থেকে, তাহলে একটা প্রশ্ন করুন, আজকের পৃথিবীতে বিশেষ করে আমেরিকাই বলুন, ইংল্যান্ডই বলুন, ভারতবর্ষের কথা বাদই দিলাম, এই রকম একজন হ্যারিসন সলসবেরিও কেই খুঁজে পাওয়া যাবে? যে আমেরিকার সংবাদপত্র একদা রাষ্ট্রবিরোধিতা হবে জানা সত্ত্বেও সাংবাদিককে ভিয়েতনামে পাঠাতে কুণ্ঠিত করেনি, তারাই কিন্তু পরবর্তীকালে দেখলাম নতুন এক ধরনের সাংবাদিকতা চালু করলেন, যার নাম দেওয়া হলো এমবেডেড জার্নালিজম। জীবনে কখনো তার আগে শুনিনি। সেটা প্রথম দেখা গেল যখন বুশ সাহেব ইরাকের বিরুদ্ধে কুয়েত দখলমুক্ত করার জন্য ইরাকের সঙ্গে যুদ্ধে গেলেন, সঙ্গে গেলেন এক ঝাঁক মার্কিন সাংবাদিক, এবং তারা গোটা যুদ্ধটাকে দেখলেন আমেরিকান সেনার টেলিস্কোপ দিয়ে। সাধারণ মানুষের কাছে ধারে কাছে ঘেরার সুযোগই পেলেন না, এবং একতরফা খবর ছাপা হলো তাদের যে যার সংবাদপত্রে বা টেলিভিশন চ্যানেলে। আমার যেটা মনে হচ্ছে, হ্যারিসন সলসবেরি তো আর আমি এই জীবনে হতে পারবো না, হওয়া সম্ভব না, আর এরকম একটা দুরাশা আমি কখনো করিনি, আজও করছি না। কিন্তু যদি স্বপ্নই দেখতে হয়, যদি আদর্শ হিসেবে কাউকে মনে মনে পুজো করতে হয়, তাহলে আমি তো এমন একজনকে খুঁজব যিনি আমার মনের মতো কাজটা করেছিলেন। আমি তো তিনি ভারতীয় কিনা, এশীয় কিনা, শ্বেতাঙ্গ না কৃষ্ণাঙ্গ এ নিয়ে ভাববো না। আমার যেটা মনে হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এদেশের মিডিয়া, বিশেষ করে কলকাতার মিডিয়া, যে ধরনের বাড়াবাড়ি করছে, অবিলম্বে সেটা বন্ধ হওয়া দরকার। কেন দরকার? কেননা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে সাধারণ বাংলাদেশিরা এই ধরনের জেনোফোবিক প্রচারের শিকার হচ্ছেন। শিলিগুড়িতে চিকিৎসা করতে এলে ডাক্তারবাবু বাংলাদেশি রুগীকে বলছেন, আগে আমাদের তেরঙ্গাকে সালাম করো, তারপরে আমি তোমাকে দেখব। যে হিপোক্রেটিসের শপথ নিয়ে তিনি ডাক্তার হয়েছিলেন, তাতে কি কথা বলা ছিল যে কোনো আর্ত বা কোনো পীড়িত মানুষ আমার কাছে এলে আমি প্রাথমিকভাবে তার দেশ কোথায় সেটা জানতে চাইব, এবং যদি দেখি তিনি বাংলাদেশি হন, তাকে বলবো আমার দেশের পতাকার সামনে দাঁড়িয়ে প্রণাম করুন, তারপরে আমি আমার স্টেথোস্কোপে হাত দেব। দেখুন, এটা হচ্ছে, এগুলো সব হচ্ছে 5 minutes ফেম অ্যান্ড অর্বাচীন জিঙ্গোইজম। বাংলাদেশের মানুষ পশ্চিমবঙ্গে চিকিৎসা করতে আসেন, এটা আমি বলবো পশ্চিমবঙ্গের এই ভগ্ন স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একটা সুখবর তো বটেই। অবশ্যই তারা সরকারি চিকিৎসা ক্ষেত্রে যান না, কেননা তার কি হাল সেটা তারা খুব ভালো করে জানেন। তবু কেউ কেউ তাদের মধ্যে যারা খুব দরিদ্র, তারা সরকারি হাসপাতালেও যান।
কিন্তু আমার প্রশ্ন হলো, এইভাবে রুগীর দেশ বিচার করে যে অপরাধ সে করেনি সেই অপরাধের জন্য তাকে দণ্ডিত করে ডাক্তারবাবুরা যদি এইভাবে প্রতিশোধ নিতে শুরু করেন, তাহলে তার চাইতে অমানবিক আর কিছু হতে পারে না। ত্রিপুরায় বাঙালি অধ্যুষিত রাজ্য, আমরা সবাই জানি ত্রিপুরা। একদিকে রয়েছে ট্রাইব আর একদিকে রয়েছে বাঙালি, এবং যেসব বাঙালি ত্রিপুরায় এসে ঘাঁটি গেড়েছেন তারা 10 জনের মধ্যে 9 জনই একদা পূর্ব পাকিস্তানে ছিলেন। ফলে তাদের ভাবাবেগ উদ্বেলিত হওয়া স্বাভাবিক। কিন্তু তাই বলে ত্রিপুরায় পা রাখলে কোনো বাংলাদেশিকে ত্রিপুরার কোনো হোটেল জায়গা দেবে না, এবং ত্রিপুরাবাসীর সুবিধার্থে বাংলাদেশ সরকার সেখানে যে তাদের একটা কনসুলেট মতন তৈরি করেছিল, সেটাকে তাণ্ডব করে ভেঙে তছনছ করে দেওয়া হবে, যে কাজটা ভিয়েনা কনভেনশনের সম্পূর্ণ বিরুদ্ধে। এগুলো কি খুব ভালো ব্যাপার হচ্ছে? দেখুন, এগুলো কোনোটাই হতো না যদি না আমাদের মিডিয়া একতরফাভাবে সত্য মিথ্যা যাচাই না করে হিন্দু নিপীড়নের যত রকম অতিরঞ্জিত কাহিনী সম্ভব সেগুলো এইভাবে প্রচার না করত। আমিও শুরুর দিকে এই যে ছাত্রদের আন্দোলন, সেটাকে একরকমভাবে দেখেছি। হাসিনা সরকারের প্রতি আমার দুর্বলতা, ব্যক্তিগতভাবে হাসিনার ব্যক্তিত্বের প্রতি আমার দুর্বলতা আমি কখনো গোপন করিনি। বাংলাদেশ থেকে তিনি যে ভারতে এসে আশ্রয় নিয়েছেন তার মধ্যেও আমি কোনো অন্যায় দেখি না। কিন্তু যেহেতু আমরাও বাঙালি এবং আমরা কি বললাম, কি করলাম, মিডিয়াতে কি প্রচার করলাম, সেটা সরাসরিভাবে এবং প্রাথমিকভাবে বাংলাদেশের মানুষের মনকেও প্রভাবিত করে। অতএব এই একটি ক্ষেত্রে অন্তত এই মার্জিনালাইজড হতভাগ্য পশ্চিমবঙ্গের একটা ডিসপ্রপোর্শনেট গুরুত্ব আছে, এবং এই গুরুত্বটা আছে বলেই সংযমটা খুব জরুরি। অন্যথায় আমরা আগুনে ঘৃতাহুতি দিয়ে যাব, তারপরে তার দায় স্বীকার করব না, এবং সেই ঘৃতাহুতির ফলে সত্যিকারের যখন বিপন্নতা বাংলাদেশের হিন্দুদের ফেস করতে হবে, তখন কিন্তু আমরা তাদের পাশে দাঁড়ানোর কোনো সাহসও দেখাবো না, আমাদের সামনে কোনো উপায়ও থাকবে না। আমি আজকে এই কথাটা খুব ভেবেচিন্তে বলছি, তার কারণ আমি লক্ষ্য করে দেখছি সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত বাংলার প্রতিটি নিউজ চ্যানেল হিন্দু নিপীড়ন, এখানে মন্দির ধ্বংস করে দেওয়া হচ্ছে, ওখানে একে পেটানো হচ্ছে, ওখানে লুট করা হচ্ছে, ওখানে অমুক করা হচ্ছে, যেন মনে হচ্ছে বাংলাদেশটা প্রায় একটা গাজায় পর্যবেসিত হয়ে গেছে, কিংবা লেবানন, দক্ষিণ লেবাননে পর্যবেসিত হয়ে গেছে। কিন্তু আসল ঘটনাটা কি তাই? আমরা কি মানে এই যে বলে না রজুতে সর্পভ্রম, সেই দোষে দুষ্ট হয়ে পড়ছি না? এ ব্যাপারে আমার ফান্ডামেন্টাল কতগুলো প্রশ্ন আছে। দেখুন, খবরের সত্যতা যাচাই করে
তবে আমি সেটা প্রকাশ করব বা ব্রডকাস্ট করব। আমি এই সাংবাদিকতাই শিখে এসেছি, আমার গুরুরা তাই শিখিয়েছেন। তার ফলে এক পক্ষ কোনো কিছু বললে অন্ধের মতো সেটাকে বিশ্বাস করে তা প্রকাশ করার আমি ঘোরতর বিরোধী। কেননা অন্য পক্ষেরও যে একটা বক্তব্য আছে এবং তাকেও যে সেই বক্তব্য রাখার সুযোগ দিতে হবে, এই কথাটা যদি আমরা ভুলে যাই তাহলে সাংবাদিকতার যেটা প্রাণভোমরা অর্থাৎ বিশ্বাসযোগ্যতা, সেটা আমরা খুইয়ে বসবো। আজকে অবশ্য তার জন্য মনস্তাপ করে কোনো লাভ নেই, কেননা বিশ্বাসযোগ্যতা বলে কোনো বস্তু আর আমাদের অবশিষ্ট নেই। আমি দীর্ঘদিন ধরে এই বাংলা সাংবাদিকতা করছি, খবরের কাগজে করেছি, চ্যানেলে করেছি। আমি যখন আনন্দবাজার পত্রিকায় ছিলাম তখন আনন্দবাজারের একজন স্থায়ী না হলেও অস্থায়ী করেসপন্ডেন্ট ছিলেন ঢাকায়। শুরুর দিকে ছিলেন আলমগীর হোসেন, তিনি ইত্তেফাকে কাজ করতেন সেই সময়। তারপরে এলেন জাহাঙ্গীর। শুধু আনন্দবাজার পত্রিকা নয়, ভারতবর্ষের সমস্ত মেজর মিডিয়া আউটলেটের একজন নিজস্ব করে প্রতিনিধি ঢাকাতে কর্মরত থাকতেন। অধিকাংশ ক্ষেত্রেই তারা বাংলাদেশের সাংবাদিক, কিন্তু তারা রিটেইনার হিসেবে কেউ টাইমস অফ ইন্ডিয়া, কেউ হিন্দু, কেউ হিন্দুস্তান টাইমস, কেউ আনন্দবাজার। আজকে গোটা বাংলাদেশে ভারতবর্ষের কোনো মিডিয়ার কোনো প্রতিনিধি নেই। একই কথা প্রযোজ্য বাংলাদেশের মিডিয়া সম্পর্কেও। আমি জানি না বাংলাদেশের কটি সংবাদপত্র বা নিউজ চ্যানেল তাদের নিজস্ব প্রতিনিধি কলকাতাতে রেখেছে বা দিল্লিতে রেখেছে। কিছু কিছু লোক, কিছু কিছু ভারতীয় নাম প্রথম আলোতে আমি পড়ি বটে, কিন্তু তারা সবাই আমন্ত্রিত লেখক ছাড়া আর কিছু বলে আমার মনে হয় না। সুতরাং যেখানে কমিউনিকেশন বলেই কোনো বস্তু নেই, সেখানে একটা খবর উড়ো খবর কিনা, সত্যি যে ভয়াবহতার কথা আমি ছবিতে ফুটিয়ে তুলছি, ঘটনা ততটা ঘটেছে কিনা সেটা আমি যাচাই করব কি করে? আর যাচাই যদি করতে না পারি তাহলে আমি দায়িত্বজ্ঞানহীন হয়ে সারা দিন ধরে সে কথা প্রচার করে গিয়ে মানুষের মন বিদ্বিষ্ট করে তুলব, এবং এমনভাবে বিদ্বিষ্ট করে তুলব যার শিকার কিন্তু বাংলাদেশে যারা শাসন করছেন তারা হচ্ছেন না, হচ্ছেন হতভাগ্য অসহায় বাংলাদেশি নাগরিক। এটা কি মিডিয়ার কর্তব্য? কেননা ব্যাপারটা এমন দাঁড়িয়ে গেছে যেন আমরা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে এখানকার বঙ্গ সমাজ বাংলাদেশের বিরুদ্ধে একটা অলিখিত যুদ্ধ ঘোষণা করেছি নাগরিক স্তরে। কেউ বলছে হোটেলে থাকতে দেব না, কেউ বলেছে চিকিৎসা করব না, কেউ বলছে ঢুকতে দেব না, ভিসা সার্ভিস কমপ্লিটলি ক্লোজড। এইভাবে যদি প্রতিবেশীকে আমরা গরু ছাগলের মতো মর্যাদা দিই, তাহলে কি প্রতিদানে খুব ভালো কিছু পাওয়ার প্রত্যাশা আমরা করতে পারি? দেখুন, এই যেসব ভিডিও
বা খবরের বেসিসে আমাদের চ্যানেলগুলো উত্তাল হয়ে থাকে, সেইগুলো আমার কাছেও আসে। আমি যে সেগুলো দেখতে পাই না বা জানতে পারি না তা নয়। আবার আমার কাছে উল্টো পক্ষের ভিডিও আসে, যেখানে পরিষ্কার করে আমি দেখতে পাচ্ছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন তারা মুক্ত কণ্ঠে ক্যামেরার সামনে স্বতঃপ্রবৃত্ত হয়ে বলছেন যে এ পর্যন্ত 5ই আগস্টের পরে এখানে সেখানে কিছু ঘটনা ঘটেনি তা নয়, কিন্তু সাধারণভাবে হিন্দুদের টার্গেট করে তাদেরকে দেশ ছাড়া করার মতো নিপীড়ন প্রায় কোথাও প্রত্যক্ষ করা হয়নি। আমরা ইসকনের কয়েকজন সন্ন্যাসীকে সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সমার্থক করে ফেলেছি। দেখুন, শহরে এর প্রভাব ভালো করে বোঝা যায় না, কিন্তু গ্রামাঞ্চলে এটা অনুভূত হয়। আর আমাদের এই প্রচারের ফায়দা তুলতে বাংলাদেশের ভিতরে কারা আগ্রহী হবে, আমরা যে সেটা বুঝি না তা নয়। দেখুন, পৃথিবীর ইতিহাসে যখন এই ধরনের, যেটা কল্পিত গৃহযুদ্ধ নয়, অ্যাকচুয়াল গৃহযুদ্ধ হয়, সম্প্রদায়ের সঙ্গে সম্প্রদায়ের ধর্মীয় ভেদাভেদের কারণে, রেশিয়াল কারণে, তখন তার চেহারা যেটা হয় তার সঙ্গে আজকের বাংলাদেশের চেহারার কোনো মিল নেই। এমনটা যদি সত্যিই হতো যে হিন্দুরা বাংলাদেশে থাকতে সত্যিই নিরাপত্তার অভাব বোধ করছেন, তাহলে তারা দলে দলে আমাদের সীমানায় এসে হাজির হতেন। কোনো শক্তি তাদেরকে আটকাতে পারত না। সেরকম কোনো ছবি আজ পর্যন্ত আমরা পেয়েছি কি, দেখেছি কি? ওই 5ই আগস্টের অব্যবহিত পরে উত্তরবঙ্গের কোনো একটা সীমান্ত এলাকায় কয়েকশো বাংলাদেশি এসে সীমান্তের কাছে দাঁড়িয়ে বর্ডার খুলে দাও, বর্ডার খুলে দাও বলে দাবি জানাচ্ছিলেন। রাত পোয়ালে তারাও যে যার মতো করে বাড়ি চলে গেছেন। বিএসএফ তাদের পাত্তাই দেয়নি। এই যে নরেন্দ্র মোদী সরকার চারপাশের এত প্রতিবাদ, প্রতিরোধ, এমনকি স্বয়ং আরএসএস এর চাপ, সমস্ত কিছু সত্ত্বেও চুপচাপ নীরব হয়ে আছে, সেটা অকারণে নয়। কেননা রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের দায়িত্ব জ্ঞানটা যারা বিরোধী রাজনীতি করেন তাদের চেয়ে অনেক বেশি। সত্যিকারের অর্থে যদি বাংলাদেশ ব্যাপী আজ আকছাড় হিন্দু নিপীড়নের ঘটনা ঘটত, তাহলে কিন্তু দিল্লির যে নির্বাক ভূমিকা আমরা আজকে দেখতে পাচ্ছি সেটা সম্ভব হতো না। ঘটনার ডাইনামিক্সই নরেন্দ্র মোদী এবং তার প্রশাসনকে একটা চরমপন্থী ব্যবস্থা নিতে বাধ্য করত। তাই হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে আমরা তা করছি না, একথা ঠিক। আজকে যে ভারত সম্পর্কে
বাংলাদেশের মানুষের একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে, তার কারণ হলো নয়াদিল্লির অতিরিক্ত এবং প্রয়োজনাতিরিক্ত হাসিনা প্রীতি, যে প্রীতির কারণে হাসিনা ছাড়া বাংলাদেশের বাকি সমস্ত রাজনৈতিক দল নিজেদের মনে করে তারা ভারতের কাছে অচ্যুত, এবং আজকে সেই ক্ষোভের যদি কোথাও কোথাও বহিঃপ্রকাশ হয়ে থাকে তাহলে সেটা খুব অসঙ্গত বলে আমার মনে হয় না। একই সঙ্গে কিন্তু যারা হাসিনার ঘোরতর বিরোধী, যারা আন্দোলন করে প্রাণ দিয়ে হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছেন, তারাও কিন্তু প্রকাশ্যে অথবা নিজেদের মধ্যে আলোচনায় ভারত বিরোধিতা করছেন না ততটা উচ্চগ্রামে, যতটা অপপ্রচারের নিন্দা করছেন। এমনিতেই ভারত এই নাটকীয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে খুব অসহায় অবস্থার মধ্যে আছে। তার কারণ আমরা যেহেতু হাসিনার উপরেই আমাদের বাংলাদেশ নীতি নির্ভরশীল ছিল, অতএব হাসিনা বিনে বাংলাদেশে আমরা কিন্তু সত্যি কথা বলতে কি নাকানি চোবানি খাচ্ছি। আর এই সুযোগে ভারত বিরোধী শক্তিরা, এমনকি পাকিস্তানও ধীরে ধীরে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছাকাছি আসার চেষ্টা করছে। পাকিস্তানের জাহাজ পৌঁছে গেছে চট্টগ্রামে, পাকিস্তানের দূতাবাস দূত দেখা করতে গেছেন স্বয়ং খালেদা জিয়ার সঙ্গে, ভারতীয় হাইকমিশনার দেখা করেছেন উপদেষ্টার সঙ্গে, আর পাকিস্তানের হাইকমিশনার এর সঙ্গে দেখা করেছেন খালেদা জিয়া। অন্যদিকে চীন একদম দরজা খুলে দিয়েছে বাংলাদেশিদের সামনে, আমাদের দেশে এসো, এখানে পড়ো, এখানে লেখাপড়া করো, কোনো খরচা দিতে হবে না। সুতরাং আমরা যদি আমাদের সম্পূর্ণ দায়িত্বজ্ঞান ভুলে এই ধরনের টিআরপির পাগলামির রেসে সত্যকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে, ভারসাম্যকে জলাঞ্জলি দিয়ে এই ধরনের ফোবিয়া জেনারেট করার চেষ্টা করি, তাহলে ক্ষতি কিন্তু শেষ পর্যন্ত দেশ হিসেবে ভারতবর্ষেরই হবে। অর্থাৎ যারা আজকে এইসব প্রচার করে খুব দেশপ্রেমী হওয়ার চেষ্টা করছেন, তারা কিন্তু আদতে যে কাজটা করছেন সেটা আত্মঘাতী বোমারুদের সামিল। সুতরাং কোথাও একটা আমার মনে হয়েছে যে দাস ফার অ্যান্ড নো ফার্দার। যদি সত্যিই আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাই, তাহলে আমাদের তরফেও কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো পালন করা খুবই জরুরি। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।